বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আহ, অধ্যায় 16 শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অধ্যায় 16 মানবদেহ সংক্রান্ত অপরাধ। অধ্যায় 16 মানবদেহ সংক্রান্ত অপরাধ শুরু হয়েছে 299 থেকে 377 পর্যন্ত। 378 থেকে অধ্যায় 17, যেটা সম্পত্তি সংক্রান্ত অপরাধ। 299 অপরাধজনক নরহত্যা, 300 খুন, 301 যাকে খুন করার উদ্দেশ্য তার মৃত্যু না হয়ে অন্য ব্যক্তির মৃত্যু হলেও তা খুন হিসেবে গণ্য হবে। 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করার শাস্তি, 304 অপরাধজনক নরহত্যার শাস্তি, 304 ক অবহেলামূলক কার্য দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি, 304 খ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর শাস্তি, 305 শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করার শাস্তি, 306 প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার শাস্তি, 307 খুনের চেষ্টা করার শাস্তি, 308 অপরাধজনক নরহত্যার শাস্তি, 309 আত্মহত্যার চেষ্টা করার শাস্তি, 310 ঠক, 311 ঠকের শাস্তি, 312 গর্ভপাত করানোর শাস্তি, 313 নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করানোর দণ্ড, 314 গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যু ঘটানোর দণ্ড, 315 শিশুর জন্মগ্রহণে বাধা দেওয়ার শাস্তি, 316 অপরাধজনক নরহত্যা বলে গণ্য এরূপ কাজের সাহায্যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি, 317 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করার শাস্তি, 318 মৃত শিশুকে কবর দিয়ে জন্ম গোপন করার শাস্তি, 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 ইচ্ছাকৃতভাবে আঘাত করার সংজ্ঞা, 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার সংজ্ঞা, 330 আঘাত করার শাস্তি, 324 মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে আঘাত করার শাস্তি, 325 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি, 326 ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা অথবা অন্য কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করার শাস্তি, 326 ক ইচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়ে ফেলা বা এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা বা মাথা বা মুখমণ্ডলের বিকৃত করার শাস্তি, 327 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য সাধারণ আঘাত করার শাস্তি, 329 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য গুরুতর আঘাত করার শাস্তি, 328 মলমপাটির শাস্তি, 330 সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ের জন্য সরকারি কর্মচারী কর্তৃক সাধারণ আঘাত করার শাস্তি, 331 সরকারি কর্মচারী কর্তৃক গুরুতর আঘাত করার শাস্তি, আর 333 সরকারি কর্মচারীকে তার আইনানুগ কর্তব্য পালনে জনসাধারণ কর্তৃক সাধারণ আঘাত করার শাস্তি, 333 সরকারি কর্মচারীকে তার আইনানুগ কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার শাস্তি, 334 উত্তেজনাবশত আঘাত করার শাস্তি, 335 উত্তেজনাবশত গুরুতর আঘাত করার শাস্তি, 338 ক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করার শাস্তি। এখন কি নেটওয়ার্ক ঠিক আছে? নেটওয়ার্ক কি ঠিক আছে? আচ্ছা। 339 অবৈধ বাধা, 340 অবৈধ অবরোধ, 341 অবৈধ বাধা দেওয়ার শাস্তি, 342 অবৈধ অবরোধের শাস্তি, 343 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ করার শাস্তি, 344 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ করার শাস্তি, আর 345 হচ্ছে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে যেন সেটাকে অবরোধ করে রাখার শাস্তি, 346 হলো গোপন স্থানে অবৈধভাবে অবরোধ করে রাখার শাস্তি, 347 বলপূর্বক সম্পত্তি আদায় বা অপরাধ করতে বাধ্য করার জন্য অবৈধভাবে অবরোধ করার শাস্তি, 348 সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ের জন্য অবৈধভাবে অবরোধ করার শাস্তি, 348। আজকে আমরা 349 থেকে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ হেফাজতে আসামিকে আঘাত ওইটা সম্পত্তি প্রত্যর্পণ বা স্বীকারোক্তি আদায়ের জন্য পুলিশ অফিসার যদি আসামিকে মারধর করে, সাধারণ আঘাত যদি করে 330, আর গুরুতর আঘাত করলে 331। রাইট। 342 বলছে অবৈধ অবরোধের অন্যায়ভাবে আটক করার শাস্তি, অন্যায়ভাবে আটক করার শাস্তি।
যেমন তুমি, হ্যাঁ, 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধভাবে অবরোধ বা অন্যায়ভাবে আটক করে রাখার শাস্তি। যেমন ধরো তুমি রায়হান ভাইকে ওই স্যারের রুমে রেখে তালা লাগাই দিলা ইচ্ছাকৃতভাবে। এখন শুক্রবার শনিবার বন্ধ, রবিবার আবার ধরো কোনো একটা পূজা বা কোনো একটা উৎসবের কারণে বন্ধ। তো 3 দিন রায়হান ভাই রুমের ভিতরে আটক রইল। তো তুমি 3 দিনের জন্য একটা মানুষকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে আটক করে রাখলা, তোমার শাস্তি হবে 343 ধারা। আর যদি 10 দিন রাখো তাহলে 344 ধারা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের চ্যাপ্টার। একই চ্যাপ্টার, একটা পার্ট আর কি, চ্যাপ্টারের একটা অংশ। তো 349 ধারা বলতেছে বল প্রয়োগ। আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ। তার মানে একটা হচ্ছে বল প্রয়োগ, এটা কিন্তু অপরাধ না, এটা হচ্ছে বল প্রয়োগ। বল মানে শক্তি দেখানো, আর প্রয়োগ মানে প্রয়োগ করা। তো বল প্রয়োগ মানে শক্তি প্রয়োগ করা বোঝাচ্ছে আর কি। আর 350 হলো অপরাধমূলক বল প্রয়োগ, 351 হলো আক্রমণ। তাহলে 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ। 351 আক্রমণ, এই হলো 3টা ধারা। তো বল প্রয়োগ কাকে বলে? যদি কোনো ব্যক্তি শক্তি প্রয়োগ করে কোনো কিছুকে গতিশীল করে বা গতির পরিবর্তন করে বা স্থির করে, তাহলে সে ব্যক্তি বল প্রয়োগ করে বলে গণ্য হবে। আচ্ছা, যেমন আমি যদি বলি, সায়েন্স নিয়ে যারা পড়েছে, পদার্থবিজ্ঞান যারা পড়েছে, তারা বল প্রয়োগের সংজ্ঞা পড়ার কথা। বলের সংজ্ঞা, বল কি মানে যদি কোনো ব্যক্তি শক্তি প্রয়োগ করে কোনো কিছুকে গতিশীল করে। যেমন আমি যদি বলি, একটা রিক্সার কথা বলি, কারণ রিক্সা হচ্ছে 3 পায়া, 3টা চাকা আছে, সেটা পড়ে না। বাইসাইকেল বা মোটরসাইকেল পড়ে যায়। তো একটা রিক্সা স্থির অবস্থায় আছে, তুমি ওটাকে ধাক্কা দিলা, তাহলে এটা কিন্তু গতিশীল হয়ে গেল। বলতেছে আইন বলতে, মানে বল প্রয়োগ বলতে এটাকে বোঝাচ্ছে। এটা বিজ্ঞানের ভাষা আর কি, যাক আইনের ভাষায় সেটা হচ্ছে বল প্রয়োগ। তো এটা যে গতিতে চলতেছে, সামান্য গতি, এবার তুমি কি করলা, এই গতিকে পরিবর্তন করে আরো গতিশীল করার জন্য আরো একটা ধাক্কা দিলা। এটা যতটুকু গতিতে যাচ্ছিল এখন এর চেয়ে বেশি গতিতে যাচ্ছে। বলতেছে যে তুমি ধাক্কা দিয়ে গতিশীল করলা, এটাও বল প্রয়োগ। আবার এটা যে গতিতে চলছিল, আরো ধাক্কা দিয়ে তার গতির পরিবর্তন করে সেটাকে আরো গতিশীল করলা, সেটাও বল প্রয়োগ। আবার এটা চলতেছে, তুমি দৌড় দিয়ে সামনে গিয়ে হ্যান্ডেলে ধরে এই রিক্সাটাকে থামিয়ে দিলা, স্থির করে ফেললা, আইন বলতেছে সেটাও বল প্রয়োগ। তার মানে বল প্রয়োগ করে কোনো বস্তুর যদি অবস্থার পরিবর্তন করা হয় তাকে বল প্রয়োগ বলে। শক্তি প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করলে সেটাই হচ্ছে বল প্রয়োগ। আর এই বল প্রয়োগ যদি কোনো অপরাধমূলক উদ্দেশ্যে করা হয় তখন তাকে বলা হয় অপরাধমূলক বল প্রয়োগ। না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যখনই করুক সেটা বল প্রয়োগ। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যখনই করুক সেটা হচ্ছে বল প্রয়োগ। কিন্তু অপরাধ করার উদ্দেশ্যে যদি এই বল প্রয়োগ করে তখন তাকে বলা হবে অপরাধমূলক বল প্রয়োগ। কারণ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা ম্যাটার না, কারণ হচ্ছে শক্তি প্রয়োগ করলেই সেটা বল প্রয়োগ হয়ে যাবে। শক্তি প্রয়োগ করলেই সেটা বল প্রয়োগ হয়ে যাবে। আর যদি এই শক্তি প্রয়োগটা হয় অপরাধ করার উদ্দেশ্যে, তখন সেটা হয়ে যাবে অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে 349 দ্বারা বল প্রয়োগ পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নাই। জাস্ট আমরা বুঝলাম কোনো বস্তুর উপর শক্তি প্রয়োগ করে যদি এর অবস্থার পরিবর্তন করা হয়, স্থির আছে গতিশীল হলো, গতিশীল আছে তার গতির পরিবর্তন হলো, গতিশীল আছে সেটা থেমে থেমে গেল, এই ধরনের পরিবর্তন হলে সেটা হচ্ছে বল প্রয়োগ। তো পরীক্ষায় আসার সম্ভাবনা অপরাধমূলক বল প্রয়োগ, এটা হচ্ছে আমাদের দরকার। অপরাধমূলক বল প্রয়োগ 350 ধারা। 350 ধারা অপরাধমূলক বল প্রয়োগ। তো অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে? কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বল প্রয়োগ, অথবা কোনো ব্যক্তির প্রতি ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে বল প্রয়োগ, অথবা ক্ষতি, ভীতি বা বিরক্তির সম্ভাবনা রয়েছে জেনে সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করাকে অপরাধমূলক বল প্রয়োগ বলে। তার মানে অপরাধ করার উদ্দেশ্যে কোনো বল প্রয়োগ করলে সেটাও অপরাধমূলক বল প্রয়োগ।
কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির ক্ষতি, কোনো ব্যক্তিকে ভয় দেখানো, কোনো ব্যক্তির বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে যদি কেউ বল প্রয়োগ করে সেটাও অপরাধমূলক বল প্রয়োগ। আবার ওই ব্যক্তির সম্মতি ব্যতি রেখে এই ধরনের কাজ যদি কেউ করে সেটাও অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে আমরা তিনটা কনসেপ্ট আলাদা আলাদা দিতে পারি, যদি না পারি যে কোনো একটা কনসেপ্ট দিলেও হবে। তো অপরাধ করার উদ্দেশ্যে যে বল প্রয়োগ করা হয় তাকে অপরাধমূলক বল প্রয়োগ বলে। অ্যাটলিস্ট আপনি মার্ক তো পাবেন ভাই। যে তিনটা কনসেপ্ট দিছে সে যদি 5-এর মধ্যে 3 পায়, আপনি 2 তো পাবেন, আপনি 1.5 তো পাবেন। তবে আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন থেকে আমরা মার্ক নিয়ে আসবো, যাতে মার্ক না ছুটে। তো একটু ভালোভাবেই শিখেন, বেশি মার্ক পাবেন। আর যারা একেবারেই দুর্বল বা মনে করেন যে এক কথায় মনে রাখতে চাচ্ছেন, তারা কি করবেন? আহ, অপরাধ করার উদ্দেশ্যে যে বল প্রয়োগ করা হয় তাকে অপরাধমূলক বল প্রয়োগ করে, অথবা কোনো ব্যক্তির ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে যে বল প্রয়োগ করা হয় তাকেও অপরাধমূলক বল প্রয়োগ বলে। এই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এলো 350 দ্বারা। 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ। এবার যান 351 আক্রমণ। আক্রমণ শব্দটার সাথে আমরা পরিচিত না? আমরা বলি না যে কয়েকজন মানুষ মিলে একজনকে অ্যাটাক করেছে। হ্যাঁ, কয়েকটা বাঘ মিলে একটা একটা হরিণকে অ্যাটাক করেছে। অ্যাট্রাক্ট মানে, অ্যাট্রাক্ট না অ্যাটাক। অ্যাটাক, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ, আর অ্যাটাক মানে আক্রমণ। এটা বলছি এসি কে, অ্যাটাক। অ্যাটাক মানে আক্রমণ, অ্যাটাক করেছে মানে আক্রমণ করেছে, মানে কয়েকটা বাঘ মিলে একটা হরিণকে আক্রমণ করেছে। কয়েকটা মানুষ মিলে একজন মানুষকে আক্রমণ করেছে। কয়েকজন মানুষ মিলে একটা বাঘকে আক্রমণ করেছে। এই আক্রমণ শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। আমরা দৈনন্দিন জীবনে এই শব্দটা ব্যবহার করে থাকি। কিন্তু এই আক্রমণের মানেটা কি আমরা কি জানি? তাহলে একটু বোঝার চেষ্টা করি। যদি কোনো ব্যক্তি এমন কোনো অঙ্গ ভঙ্গি করে, যদি কোনো ব্যক্তি এমন কোনো অঙ্গ ভঙ্গি করে বা প্রস্তুতি নেয় যার ফলে অপর কোনো ব্যক্তির মনে ভীতির সঞ্চার হয়, অপর কোনো ব্যক্তির মনে ভয়ের সঞ্চার হয়, তখন তাকে আক্রমণ বলে, বা তখন সেই ব্যক্তি আক্রমণ করেছে বলে গণ্য হবে। তাইলে বোঝা গেল আমরা ছোটবেলায় অনেক লুকোচুরি খেলেছি। দেখা গেল আহ, আহ, গাছের উপর, ছোট গাছের উপর উঠে বসে রয়েছি, কেউ নিচে দিয়ে যাচ্ছে, লাফ দিয়ে পড়ে গেলাম যাতে সে ভয় পায়। তো এই যে আমি অঙ্গভঙ্গি করলাম, একটা প্রস্তুতি নিলাম তাকে ভয় দেখানোর, এটাই আইন বলতেছে, সেটাই আক্রমণ। আপনি একটা লোক দাঁড়ায় রয়েছে, আপনি তাকে থাপ্পড় দেওয়ার জন্য হাতটা উঁচু করলেন, সে ভয় পেয়ে গেল, সে মাথাটা সরাই ফেললো, ভয় পেয়ে গেল সে, আইন বলতেছে সেটাই আক্রমণ। আমি কি আর ভেঙে বুঝাইতে হবে আক্রমণ? যদি কোনো ব্যক্তি এমন কোনো অঙ্গভঙ্গি করে বা প্রস্তুতি নেয় যার ফলে অপর কোনো ব্যক্তির মনে ভীতির সঞ্চার হয়, তখন তাকে আক্রমণ বলে। এই শেষ। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ। 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ। তো এই দুইটা ধারার, এই দুইটা ধারার শাস্তি হলো 352 ধারাতে। কেউ যদি কাউকে আক্রমণ করে তার শাস্তি 352 ধারা, কেউ যদি অপরাধমূলক বল প্রয়োগ করে তার শাস্তিও 352 ধারা। বোঝা গেল? কেউ যদি আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে তার শাস্তি 352 ধারা। তাহলে আমরা 4টা ধারা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, 352 আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের দণ্ড, অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড। এই হলো 352 ধারা। এতটুকু পর্যন্ত বুঝেছেন আপনারা? অন্যান্যরা, যে মহিবুর, মুনতাসিফ? আচ্ছা, এখন আমরা পড়ব 353 ধারা। আমরা সরকারি কর্মচারীর টপিকটা এর আগের বিষয়টা তো পেয়েছি, যেখানে অবৈধ বাধা দান। অবৈধ বাধা দানে নাই, এটা নাই। আছে কোথায়? আছে আঘাতের মধ্যে আছে, যে 330 ধারা, সরি 332 ধারাতে আছে। 332 ধারাতে কি বলতেছে? সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজে বাধা দেওয়ার জন্য সাধারণ আঘাত করা। আর 333 সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজে বাধা দেওয়ার জন্য গুরুতর আঘাত করা। এই যে সরকারি কর্মচারীর প্রতি যে সাধারণ পাবলিকের যে কাজ, সেটা এখন 353 ধারাতে আসবে। বলতেছে যে
সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। এখানে আমি একটা কনসেপ্ট দিয়ে রাখি, যদি পরীক্ষায় কোথাও লেখা থাকে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে আপনি ধরে নেবেন সেটার ধারা আসবে 350 থেকে 358, না 358, 359 থেকে অনুসরণ। তাইলে যদি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ কথাটা লেখা থাকে, আপনার ব্রেনটা নিয়ে যাবেন আপনি 350 থেকে 358 এর ভিতরে। এবার সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ করবে অথবা অপরাধমূলক বল প্রয়োগ করবে, এটার দ্বারা হলো 353। তার মানে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ আর সরকারি কর্মচারী, তিনটা কথা থাকলে ধারা হয়ে যাবে 353। সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার উদ্দেশ্যে কি করবে, আক্রমণ করবে বা অপরাধমূলক বল প্রয়োগ করবে, ধারা কত, 353। আর 354 হলো কি, কোন নারীর শ্লীলতা হানি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার দণ্ড। তাহলে 354 ধারা হলো কোনো নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে, কোনো নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার দণ্ড। তাহলে 354 ধারাতে কি আসছে বলেন তো? আমরা যদি প্যানাল কোড অনুযায়ী পড়ি যে কোনো নারীকে শ্লীলতাহানি করা হয়েছে, তাহলে এটার ধারা কত হবে? কেউ বলতে পারবেন? 354 হবে না। আচ্ছা, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিব। আর আরেকটা ধারা আছে না, 500 কত, 509 না আরেকটা ধারা ছিল? হ্যাঁ, আচ্ছা 509। আচ্ছা, আর আর কেউ বলতে পারবে? নারীর 10 ধারা, হ্যাঁ। আচ্ছা, আর কেউ বলতে পারবে এই বিষয়টা নিয়ে? হৃদয় বা মহিবুর, মুন্তাসিফ, রেখা রানী দাস, সত্যেন্দ্র, কেউ বলতে পারবেন? আচ্ছা, এখানে আতিক বাবুর সাথে আমি একমত, তিনটা ধারা আসছে, 354, 509, নারী শিশু আইনের 10 ধারা। এই তিনটা ধারার কনসেপ্ট আমি আজকে ক্লিয়ার করে দিই। যদি শ্লীলতাহানি নিয়ে প্রশ্ন আসে, নারীর শালীনতা নষ্ট নিয়ে প্রশ্ন আসে, আপনারা যদি তিনটা ধারা দিয়ে দেন তাহলে 100% ফেল করবেন, 100% ফেল করবেন। তো এই তিনটা ধারার কনসেপ্ট আমি আজকে ক্লিয়ার করে দেই। দেখেন, যদি বলে যে শ্লীলতাহানি করা হয়েছে, নারী শিশুর 10 ধারা আসবে। আর যদি বলে শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 353 ধারা আসবে। আর যদি বলে শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্ত করা হয়েছে, ইপটেজিং যেটাকে বলে, তখন 509 ধারা আসবে। আচ্ছা, কোন ধারাতে কি হবে এবার আমি বোঝাই। আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করতে গেলে কি করতে হবে, অবস্থার পরিবর্তন করতে হবে। আপনি এমন ভাবভঙ্গিমা দেখাইতে হবে যাতে সে ভয় পেয়ে যায়। আপনি এমন একটা গতি, এমন একটা শক্তি প্রয়োগ করতে হবে যাতে তার অবস্থার পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, আপনি যদি তার সবাই অ্যাডাল্ট আছেন, আমি আসলে উদাহরণের স্বার্থে বলছি, কেউ কিছু মনে করবেন না। তো ধরেন একটা মেয়ের ওড়না আপনি টান দিয়ে নিয়ে গেলেন, তো এটা আপনি কি করলেন বলেন তো? এটা কিন্তু আপনি আহ, অপরাধমূলক বল প্রয়োগ করলেন অথবা তাকে আক্রমণ করলেন, দুইটাই আসে। সে যদি ভয় পেয়ে যায়, তার মনে যদি ভয়ের সৃষ্টি হয়, আপনি ওড়না টান দিয়ে নেওয়াতে আক্রমণ হয়ে গেল। আর আপনি যেহেতু তার অবস্থার পরিবর্তন করেছেন, ওড়নাটা টান দিয়ে সরে নিয়েছেন, আপনি শক্তি প্রয়োগ করে একটা বস্তুর অবস্থার পরিবর্তন করেছেন, আপনি এখানে বল প্রয়োগ করেছেন। তার মানে আপনি জাস্ট ওড়নাটা টান দিয়ে নিয়ে গেলেন, আপনি তাকে স্পর্শ করলেন না, টাচ করলেন না। তো আইন বলতেছে সেটা আপনি আক্রমণ করেছেন অথবা অপরাধমূলক বল প্রয়োগ করেছেন। এটার উদ্দেশ্য কি ছিল? এই নারীর সম্মান নষ্ট করা, তার শালীনতা নষ্ট করা, তাকে শ্লীলতা হানি করার উদ্দেশ্যে। এখনো শ্লীলতা হানি করেন নাই, শ্লীলতা হানি করতে গেলে তাকে টাচ করতে হবে, তার শরীরে ধরতে হবে, যদি ধরেন তখন শ্লীলতা হানি হবে, যেটা যৌন পীড়ন বা শ্লীলতা হানি বোঝায়, তার শরীরে ধরতে হবে। তো আপনি যেহেতু ধরেন নাই, বাট এইরকম একটা ভাবভঙ্গিমা নিয়ে এই কাজ করেছেন, তাহলে এখানে অবশ্যই অবশ্যই শ্লীলতাহানি আসবে না। এখানে অপরাধমূলক বল প্রয়োগ অথবা আক্রমণের ধারা আসবে 354। তার মানে 354-তে শ্লীলতাহানি করা হয় নাই, শ্লীলতাহানি করা হয়েছে যদি আসে, তাহলে 354 ধারা আসবে না। আচ্ছা, আর 509 ধারার ব্যাখ্যাটা হচ্ছে কি, একটা মেয়ে স্কুলে যায়,
আর আপনি ধরেন রাস্তায় সবসময় তাকে ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, এবং তাকে বুঝাতে চান কোনো কিছু যে আপনি তাকে পছন্দ করেন, এবং আপনার এই ধরনের আচরণে সে প্রতিদিনই কষ্ট পায়, বিরক্ত হয়, লজ্জা পায়, এবং এই রাস্তা দিয়ে তার চলাফেরা করতে কষ্ট হয়, এটাকে বলে ইপটিজিং বা বিরক্ত করা। এটা হলো পার্সোনাল, যেখানে আপনি টাচও করলেন না। আর যেখানে টাচ করলেন কিন্তু শরীরে না, এই এই ধরনের কোনো টাচ যেটা শ্লীলতাহানি হয় নাই, সেটা হলো 354। আর যৌন পীড়ন বা শ্লীলতাহানি যদি আপনি করেই ফেলেন, তাকে জড়ায় ধরে ফেললেন রাস্তাঘাটের মধ্যে, এই যে তার শ্লীলতাহানি করলেন, তার বুকে হাত দিলেন, শ্লীলতাহানি করলেন, এই ধরনের কাজ হলো কত হবে? আহ নারী শিশু আইনে 10 ধারা হবে। তিনটা ধারার পার্থক্য বুঝতে পারছেন? তিনটা ধারার পার্থক্য কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এবার যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে নারীর শ্লীলতাহানি নিয়ে, এবং আমরা এখন যে ধারাটা পড়তেছি 354, তাহলে অবশ্যই আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ কথাটা লেখা থাকবে। যদি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের কথাটা লেখা থাকে, আপনি চোখ বন্ধ করে 354 দিবেন। সরকারি কর্মচারীকে বাধা দিছে, বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ লেখা আছে, আপনি চোখ বন্ধ করে 353 দিবেন। কারণ আমরা এই চ্যাপ্টারটাই পড়তেছি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ নিয়ে। তার মানে এখানে শ্লীলতাহানি না, এখানে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। এখানে সরকারি কর্মচারীকে বাধা দিবে, কিন্তু আঘাত করবে না বা অন্য কিছু হবে না। হবে কি? আহ, হ্যাঁ, যদি আঘাত করে তাহলে আঘাতের দ্বারা আসবে 332, 333 আসবে, তার সাথে 353 আসবে। 332, 333, 353 সবগুলোই আসবে। আবার নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে আঘাত, সরি, আক্রমণ করলে বা অপরাধমূলক বল প্রয়োগ করলে 354 আসবে। এখন আমরা সামনে যাই 355। 355 বলতেছে কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। অপমান করার উদ্দেশ্যে ধরেন একটা গায়ক মঞ্চে গান গান বলতেছে, গান গাচ্ছে, সে সে গান গাচ্ছে, আপনি আহ, নিচে থেকে ঢিল, জুতা জুতা দিয়ে ঢিল দিলেন, জুতা ছুঁড়ে মারলেন। তো আপনি জুতা ছুঁড়ে মেরে আক্রমণ করলেন না? আক্রমণ করলেন তো, বল প্রয়োগ করলেন তো, অপরাধমূলক বল প্রয়োগ করলেন। তো এটা কি জন্য করছেন? যাতে গায়কের অপমান হয়। তো কোনো ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে যদি কেউ আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে 355 ধারা। যেমন ধরেন কোনো রাজনৈতিক নেতা একটা মঞ্চে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছে, আপনি ওই মঞ্চে উঠে উচ্ছৃঙ্খল তৈরি করলেন, তাকে মারধর শুরু করলেন, আর বোমা কেড়ে নিলেন বা জুতা ছুঁড়ে মারলেন। এই ধরনের কাজ কি হবে? ওই ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে যদি করে থাকেন, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ হিসেবে গণ্য হবে, এবং এই কারণে আপনি 355 ধারা মোতাবেক দণ্ডনীয় হবেন। তাহলে আবার একটু পড়ি। 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, 352 আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 353 সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 354 কোনো নারীকে শ্লীলতাহানি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 355 অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। এবার যাই আমরা 356, বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। আচ্ছা, বাহিত সম্পত্তি, বাহিত সম্পত্তি কি? বাহিত মানে যে সম্পত্তি বহন করা যায় সেই সম্পত্তি হচ্ছে বাহিত সম্পত্তি। যে সম্পত্তি বহন করা যায় সেই সম্পত্তি হচ্ছে বাহিত সম্পত্তি। তো বাহিত সম্পত্তি চুরি করার অভিপ্রায়ে, মানে চুরি করার উদ্দেশ্যে আপনি এখানে কি করবেন? আক্রমণ করবেন বা অপরাধমূলক বল প্রয়োগ করবেন। বাট এখানে বলে নাই কিন্তু চুরি সংগঠিত হয়ে গেছে সেটা বলে নাই। বলতেছে চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করবেন বা অপরাধমূলক বল প্রয়োগ করবেন, তাহলে 356 দ্বারা হবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। সজীব আহ, রাজীবের পকেট থেকে টাকা চুরি করার উদ্দেশ্যে বা ছিনতাই করার উদ্দেশ্যে তার পকেটে হাত ঢোকালো। তো রাজীব তার হাত তৎক্ষণাৎ ধরে ধরে ফেললো। তো সে কি করলো? তখন টাকা না নিয়ে হাত ছোটানোর চেষ্টা করতেছে, এই অবস্থায় পাবলিক এসে তাকে ধরে ফেললো। তো এবার সজীবের শাস্তি কত ধারা মোতাবেক হবে বলেন? কত ধারা মোতাবেক সজীবের শাস্তি হবে বলেন?
সত্যেন্দ্র বলেন। ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির পকেট থেকে চুরি করার উদ্দেশ্যে হাত ঢুকাইল। তো খ নামক ব্যক্তির হাত ধরে ফেললো। এই অবস্থায় জনসাধারণ এসে খ নামক ব্যক্তিকে আটক করে ফেললো। এই অবস্থায় খ এর অপরাধ কি? সজীব রাজীবের। আচ্ছা, একজনে বললো 356। তো আহ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি তাহলে প্রশ্নটা করতে পারি না, আমি তাহলে আবার প্রশ্নটা করি, ক্লিয়ার হয়ে যাবে। বলতেছে, সজীব চুরি করার উদ্দেশ্যে রনির পকেটে হাত ঢুকাইছে। চুরি করার উদ্দেশ্যে হাত ঢুকাইছে। এবার, হ্যাঁ আমার প্রশ্ন ঠিকই আছে, চুরি করার উদ্দেশ্যে হাত ঢুকাইছে, কিন্তু আহ, সজীব তখন কি করলো? চুরি করার উদ্দেশ্যে রনির পকেটে হাত ঢুকাইছে, এবার রনি সজীবের হাতে ধরে ফেললো। দুজনের ধস্তাধস্তি শুরু হলো। এই অবস্থায় জনসাধারণ এসে সজীবকে আটক করে ফেললো। এই অবস্থায় সজীবের কি অপরাধ? হ্যাঁ হ্যাঁ, সজীব রনির পকেটে হাত ঢুকাইছে। তো সজীবের, না 379 511 হবে না এখানে। এখানে হবে 356 দ্বারা। কি কারণে হবে বলি। চুরি করার উদ্দেশ্যে হাত ঢুকাইছে মানে কি করলো এখানে? বল প্রয়োগ করলো। যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে বল প্রয়োগ করেছে, ওর পকেট থেকে আহ, চুরি করার উদ্দেশ্যে বল প্রয়োগ করছে বা আক্রমণ করছে, তাহলে তো প্রশ্ন সহজই হয়ে গেল। আর যদি না বলে দেয়, আক্রমণ বা এটা যদি না বলে, তাহলে যেহেতু চুরি হয় নাই, বলতেছে চুরি করার উদ্দেশ্যে, যদি চুরি হয়ে যাইতো তাহলে 379 ধারা আসতো। আর চুরির চেষ্টা করার কারণে 511 ধারা আসতো। ঠিক আছে। কিন্তু এখানে যদি আক্রমণ বা আহ, বল প্রয়োগের কথা চলে আসে, তাহলে 511 ধারা কোনোভাবেই দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না, 356 দিতে হবে। আর যদি এখানে আমি যেভাবে প্রশ্ন করছি সেভাবে যদি আসে, তাহলে আপনারা 356 দিতে পারেন, 511 সাথে দিতে পারেন, বাট 379 হবে না। যেহেতু চুরি হয় নাই, সে কারণে হবে না। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মিস করলেন খুরশেদ আপা। আজকের ক্লাসের ধারাগুলো গুরুত্বপূর্ণ ছিল না, বোঝার বিষয় ছিল না। আচ্ছা, রেকর্ড আছে, দেখে নিয়েন পরে। তো 356 দ্বারা কি বলতেছে? বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার জন্য। আচ্ছা, এখন আমি প্রশ্ন ভেঙে দিই। সজীব নামক ব্যক্তি রনির পকেট থেকে চুরি করার উদ্দেশ্যে রনির উপর আক্রমণ করলো। এবার সজীবের কত ধারা মোতাবেক অপরাধ হবে? এবার সহজ করে দিলাম, এবার বলেন। 356, চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করেছে বা অপরাধমূলক বল প্রয়োগ করেছে। হ্যাঁ, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের কথা যদি উল্লেখ থাকে, এখানে আর 379 511 যাবে না। 379 511 যাবে না, তাহলে সরাসরি 356 ধারাই দিতে হবে। আচ্ছা, এবার 357 যাই, যে আমরা অবৈধভাবে অবরোধ করলাম না এর আগের বিষয়টা। এবার যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তার শাস্তি 357। বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 356। অবৈধভাবে অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি 357। যেমন একটু আগে উদাহরণটা দিয়েছি এটা। যেমন ধরেন, কার সাথে কার উদাহরণ দেবো? রায়হান ভাইয়ের সাথে মুনতাসিফের উদাহরণ দিই। মুনতাসিফ কি আছে ক্লাসে? আছে। তো মুনতাসিফ আর রায়হান ভাইয়ের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক হইল। এখন আহ, মুনতাসিফ জানে যে আগামী শুক্র শনি অফিস বন্ধ থাকবে। রায়হান ভাইকে যদি অফিসের ভিতরে রাখা তালা দিয়ে বের হওয়া যায়, তাহলে কিন্তু সাকসেস। মানে 2 দিন সে কষ্ট করবে ওখানে থেকে, অবৈধভাবে অন্যায়ভাবে সে আটক করে রাখতে পারবে।
তো এখন রায়হান ভাই তো কোনোভাবে ভিতরে ঢুকতেছে না, গেটের বাইরেই দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে বা ফোন টিপতেছে। এবার মুনতাসির কি করলো, পেছন থেকে তাকে জড়াইয়া ধরে টেনে হেসড়ে ওই গ্যাসের ভিতরে ঢুকে গেট তালা লাগাই দিল। এখানে বল প্রয়োগ করা হয়েছে কিনা বলেন তো, বল প্রয়োগ করা হয়েছে কিনা? 100% বল প্রয়োগ করা হয়েছে। উদ্দেশ্য কি? তাকে অন্যায়ভাবে আটক করে রাখা। উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে আটক করে রাখা। এইভাবে যদি অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে যদি কারোর উপর বল প্রয়োগ করে বা আক্রমণ করে, যেমন আক্রমণ করতে পারে যে আহ, এমন কোনো অঙ্গভঙ্গি করা, কাজ করা যেটা দিয়ে আরেকজনের মনে ভয়ের সৃষ্টি হয়, তাহলে তো আক্রমণ হবে। পিস্তল ধরে বললো যে এখন যদি তুই গেটের ভিতরে না ঢুকবি একদম গুলি করে দেবো, 100% তার মনে ভয় চলে আসবে। এই ভয় পেয়ে সে ঢুকে গেল ভিতরে, আক্রমণ করা হইলো। তা আক্রমণ করে বা বল প্রয়োগ করে যদি কাউকে অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে, এবার অবৈধভাবে আটক করে রাখে নাই কিন্তু, আমি উদাহরণ দিছি, ঘটনার সমাপ্ত হয়ে গেছে, হ্যাঁ, এইভাবে রাখার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করলো, অপরাধমূলক বল প্রয়োগ করলো, শেষ পর্যন্ত সাকসেস হয় নাই। রায়হান ভাই একটু মোটা সোটা মানুষ আছে, শক্তি বেশি, তো রায়হান ভাইয়ের সাথে মুনতাসিফ পারে নাই। না পারার কারণে রায়হান ভাই আরো অবরোধের মধ্যে থাকে নাই, সে বের হয়ে গেল। কিন্তু সে চেষ্টা করার কারণে সে দণ্ডবিধি আইনের 357 ধারা মোতাবেক অপরাধী হবে। তাহলে অবৈধভাবে অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে কারোর প্রতি যদি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয়, তাহলে যে এই আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করলো সে দণ্ডবিধি আইনের 357 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। আর 358 হলো উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার দণ্ড। আপনি কাউকে ওই যে আমাদের ভাষায় চেতাই বলে বা কেউ যেন রাগ করে এমন কিছু বলে না, এমন কিছু বলতেছেন যাতে করে সে উত্তেজিত হয়। তো এই ধরনের কেউ উত্তেজিত হয়ে যদি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে তার শাস্তি হবে 358 ধারা। আমরা আবার একটু টান দিই, 349 থেকে 358, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের কথা বললেই ধারা চলে আসবে, আপনার মাইন্ডটা নিয়ে আসবেন 349 থেকে 358 এর ভিতরে নিয়ে আসবেন। 349 বল প্রয়োগ, 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, 352 আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, 353 সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, 353 গেল এটা। 354 কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে বা শ্লীলতাহানি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 354। আর 355 হলো কোন ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 356 বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 358 অবৈধভাবে বা অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি, 358 উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। আপনি একটু লক্ষ্য করেন যে 352 থেকে 358 পর্যন্ত প্রত্যেকটা ধারার শেষে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি এই কথাটা আছে। আছে কিনা বলেন, শুধুমাত্র আপনি মনে রাখবেন আগে কি বলছে, প্রত্যেকটা ধারার আগে, যেমন 353 সরকারি কর্মচারী, 354 নারীর শালীনতা নষ্ট, 355 অপমান করা, 356 বাহিত সম্পত্তি, 357 অবৈধভাবে অন্যায়ভাবে আটক, 358 উত্তেজনা, জাস্ট এই কথাগুলো মনে রাখলে যথেষ্ট। আর লাস্টে সবগুলোতে একই কথা। আচ্ছা, এবার 349 থেকে 358 এর ভিতরে কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে আমরা সামনে বাড়বো। আচ্ছা, তাহলে এখন আমরা যাবো 359 মনুষ্যহরণ। তো মনুষ্যহরণ 359 থেকে 369। 359 মনুষ্যহরণ কাকে বলে বা মনুষ্যহরণ দুই ধরনের, এই কথাটা বলা আছে 359 ধারায়। 359 মনুষ্যহরণ দুই ধরনের, বাংলাদেশ হতে মনুষ্যহরণ ও আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। 359 হচ্ছে মনুষ্যহরণ, মনুষ্যহরণ দুই ধরনের, বাংলাদেশ হতে মনুষ্যহরণ ও আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। আচ্ছা, 360 হলো কি বাংলাদেশ হতে মনুষ্যহরণের সংজ্ঞা, আর 361 হলো আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণের সংজ্ঞা। এ হলো তিনটা ধারা। 359 মনুষ্যহরণ দুই প্রকার, বাংলাদেশ হতে মনুষ্যহরণ ও আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। তো প্রথমটা কি ছিল, বাংলাদেশ হতে মনুষ্যহরণ, এটার সংজ্ঞা হইল 360 ধারা। আর পরেরটা কি, আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ, এটার সংজ্ঞা হলো 361 ধারা। 360 ধারা বলতেছে বাংলাদেশ হতে মনুষ্যহরণ কাকে বলে, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তি বা তার পক্ষে সম্মতি দানকারী অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে
বাংলাদেশ হতে বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নিয়ে যায়, সে ব্যক্তি বাংলাদেশ হতে মনুষ্যহরণ করে বলে গণ্য হবে। তাহলে বাংলাদেশ হতে মনুষ্যহরণ কাকে বলে? যেমন ধরেন আহ আমরা কার কথা বলি, মুনতাসিফের তো গার্ডিয়ান আছে, তার মা বাবা আছে। তো তার মা বাবার সম্মতি নিয়ে যদি তাকে নিয়ে যায় সেটা হচ্ছে এক কথা। আর সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কি, বাংলাদেশ হতে মনুষ্যহরণ হয়ে যাবে। বাংলাদেশ হতে মনুষ্যহরণ হয়ে যাবে। এখানে বয়সের কোনো উল্লেখ নাই। এখানে বয়সের কোনো উল্লেখ নেই। যে কোনো বয়সের মানুষ বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ সীমানার বাইরে বা বাইরের দেশে নিয়ে যায়, তখনই সেটা বাংলাদেশ হতে মনুষ্যহরণ হয়ে যাবে। বাংলাদেশ হতে মনুষ্যহরণ হয়ে যাবে অভিভাবকের অনুমতি ছাড়া একটা পারে। অভিভাবক পিতামাতা হতে পারে, অন্য কেউ হতে পারে। 360। আর 361 হচ্ছে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণের ক্ষেত্রে কিন্তু বয়স উল্লেখ করা আছে। বয়স উল্লেখ করা আছে। কি বয়স? ছেলেদের ক্ষেত্রে 14 বছর আর মেয়েদের ক্ষেত্রে 16 বছরের কম বয়স্ক হলে, অথবা উন্মাদ, যে ব্যক্তি সেন্স নাই, সচেতন না, নিজের সম্পর্কে সচেতন না, এরূপ ব্যক্তিকে তার আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধান হতে সম্মতি ব্যতিরেকে নিয়ে গেলে সেই আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ করেছে বলে গণ্য হবে। তার মানে 14 বছরের কম বয়স্ক ছেলে বা 16 বছরের কম বয়স্ক মেয়ে অথবা পাগল ব্যক্তিকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ব্যতিরেকে যদি কেউ নিয়ে যায়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ করেছে বলে গণ্য হবে। একদম সহজ। বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে গেলে বাংলাদেশ হতে মনুষ্যহরণ করা হইলো। আর অভিভাবক তত্ত্বাবধান হতে কাউকে নিয়ে গেলে সেটা আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ হলো।